আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌতূহল জাগরণীয়। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে গত কিছুদিনে যে ঝড় বয়ে গেছে তার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই হঠাৎ করে একটি খবর আমাদের সবারই কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘ নীরবতার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলেছেন। রাজনীতিতে হার-জিত থাকে, উত্থান-পতন থাকে। কিন্তু একজন দীর্ঘমেয়াদী শাসকের মুখে নিজের ভুল স্বীকার করার যে প্রবণতা, সেটা কিন্তু খুব একটা দেখা যায় না। আজকের আলোচনায় আমরা সেই সাক্ষাৎকার এবং তার পেছনের গভীর কারণগুলো নিয়ে একটু খোলামেলাভাবে জানার চেষ্টা করব। আপনারা যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম কোনো বাংলা গণমাধ্যম বা বলা ভালো ভারতীয় একটি সংবাদ মাধ্যম দ্য ওয়ালের সাথে কথা বলেছেন। এই সাক্ষাৎকারটি পড়লে বা শুনলে আপনার মনে হতে পারে এটা কি সেই শেখ হাসিনা যিনি কয়েক মাস আগেও অত্যন্ত কঠোর ভাষায় কথা বলতেন, নাকি সময়ের পালাবদল তাকে বাস্তবতার মুখোমুখি বর্তমান সময়ে এনে দাঁড় করিয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই সাক্ষাৎকারে তিনি এক ধরনের আত্ম উপলব্ধি জায়গায় পৌঁছেছেন। তিনি স্বীকার করছেন দল পরিচালনায় তার ভুল ছিল। বিশেষ করে তৃণমূলের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা ছিল সবচেয়ে বড় কাল। আসলে একটি রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে তার তৃণমূলের কর্মীরা, যারা রোদবৃষ্টি উপেক্ষা করে মিছিল করে স্লোগান দেয়। কিন্তু গত 15 বা 16 বছরে আমরা কি সেই বিষয়গুলো দেখেছি আওয়ামী লীগের মধ্যে? আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল, যারা শিকড় থেকে অনেক গভীরে, তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। শেখ হাসিনা নিজেই এখন বলছেন দলের নেতৃত্ব নির্বাচনে এবং পরিচালনার ক্ষেত্রে তৃণমূলকে ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হয়েছে। তিনি বুঝতে পারছেন তার চারপাশে এমন কিছু মানুষ ছিল যারা তাকে সঠিক তথ্য দিত না, বরং তাকে ঘিরে এক অদৃশ্য দেয়াল তারা তৈরি করে রেখেছিল। এখন প্রশ্ন হলো, এই দেয়ালটা কারা তৈরি করেছিল? কারা ছিল সেই ভুল মানুষগুলো? দেখুন, একটু পেছনে ফিরে তাকালে আমরা দেখব দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা যেমন সৈয়দ আশরাফুল ইসলামের মতো সজ্জন এবং ক্লিন ইমেজের রাজনীতিবিদদের ধীরে ধীরে সাইডলাইন করা হয়েছিল। সৈয়দ আশরাফ ছিলেন এমন একজন নেতা যার কথায় মানুষ সবসময় আস্থা রাখত। তাকে সরিয়ে যখন ওবায়দুল কাদেরের মতো কাউকে সাধারণ সম্পাদক করা হলো, তখন থেকেই কি দলের ধসনামা শুরু? অনেকেই এখানে মনে করেন ওবায়দুল কাদেরের লাগামহীন কথাবার্তা এবং বিতর্কিত মন্তব্য দলকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। এমনকি 24-এর আন্দোলনের সময়ও তার দম্ভ এবং বাস্তবতা বিবর্জিত বক্তব্য আগুনে সেই সময় ঘি ঢেলেছিল। আরেকটি নাম খুব আলোচনায় আসে, তিনি হলেন এইচ.টি. ইমাম। আপনারা জানেন 75-এর পর খন্দকার মুশতাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন এই এইচ.টি. ইমাম। অথচ কি অদ্ভুত, পরবর্তী সময়ে তিনি হয়ে উঠলেন শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রভাবশালী উপদেষ্টা। দলের পুরনো এবং ত্যাগী নেতারা যখন কোণঠাসা, তখন নব্য আওয়ামী লীগের এবং সুবিধাবাদীরা দলের চালিকা শক্তি হয়ে উঠলেন একে একে। শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছেন মুশতাকের শপথ পড়ানো আমলাকে নীতি নির্ধারক বানানোটা কত বড় ভুল ছিল। কিন্তু এই উপলব্ধি কি বড্ড দেরিতে এলো না? গত ১.৫ দশকে আওয়ামী লীগের রাজনীতিতে আরেকটি বড় পরিবর্তন আমরা দেখেছি। রাজনীতিবিদদের হটিয়ে ব্যবসায়ীদের আধিপত্য। মন্ত্রী কারা হয়েছিলেন, এমপি কারা হয়েছিলেন, দেখা গেছে এমন সব মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাদের সাথে রাজনীতির কোনো ধরনের সম্পর্কই ছিল না। কেউ হয়তো বড় ব্যবসায়ী, কেউ আমলা, আবার কেউ হঠাৎ করে
উড়ে এসে জুড়ে বসা ব্যক্তি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন একজনকে বসানো হলো, যার মূল কাজ ছিল নিজের ব্যবসা সম্প্রসারণ করা। আইসিটি মন্ত্রণালয়ের দিকে তাকালে দেখবেন হাজার হাজার কোটি টাকার প্রজেক্টের নামে কি ভয়াবহ লুটপাট হয়েছে। এরা রাজনীতিকে সেবা হিসেবে নয়, বরঞ্চ সম্পদ গড়ার হাতিয়ার হিসেবে তৎকালীন সময়ে ব্যবহার করেছে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলছেন, সংস্কার আরো অনেক আগেই করা উচিত ছিল। সত্যি তাই। যখন দলের ভেতর থেকে আওয়াজ উঠছিল, তখন ত্যাগী কর্মীরা নালিশ নিয়ে গিয়েছিল। তখনই উচিত ছিল হাইব্রিড নেতাদের দল থেকে সরিয়ে দেয়া। কিন্তু তখন সেটি করা হয়নি। বরঞ্চ উল্টো যারা সত্য কথা বলতে চেয়েছিল তাদের থামিয়ে দেওয়া হয়েছে। একটা সময় দেখা গেল দলের ভেতর তৈরি হলো ভাই লীগ। অর্থাৎ দল নয়, অমুক ভাই বা তমুক ভাইয়ের অনুসারী হয়ে রাজনীতি করা শুরু হলো। এই ভাইরা নিজেদের পকেটের লুক দিয়ে কমিটি বানালো, টেন্ডারবাজি করলো, আর দলের প্রকৃত আদর্শবান কর্মীরা ঘরে বসে গেল। আজকে যখন শেখ হাসিনা দেশ ছেড়েছেন, তখন ওই হাজার কোটি টাকা কামানো নেতারা আসলে কোথায়? তারা তো দিব্যি বিদেশে গিয়ে 5 স্টার হোটেলে আড্ডা দিচ্ছেন, শপিং মলে ঘুরছেন। আর দেশে মার খাচ্ছে কারা? ওই তৃণমূলের কর্মীরা, যারা হয়তো কোনোদিন ক্ষমতার স্বাদ পায়নি, যারা শুধু বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে এই আওয়ামী লীগ দলটার রাজনীতি করত। আজ তারা ঘরছাড়া, মামলা আর হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। অথচ যারা এই পরিস্থিতি সৃষ্টি করলো, সেই পলক বা ওবায়দুল কাদেররা কিন্তু তাদের রক্ষা করতে এগিয়ে আসেনি। এই যে কর্মীদের সাথে নেতাদের বিশ্বাসঘাতকতা, এটা শেখ হাসিনা এখন বেশ ভালোভাবেই অনুভব করতে পারছেন বলে মনে হচ্ছে। আরেকটি বিষয় না বললেই নয়, তা হলো ভাষা প্রয়োগ। রাজনীতিতে কথার গুরুত্ব অপরিসীম। একজন রাষ্ট্রনায়কের মুখের ভাষা হতে হয় সংযত এবং অত্যন্ত দায়িত্বশীল। কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছরে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছিল। বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় রাজাকারের নাতিপুতি সংক্রান্ত যে মন্তব্যটি করা হয়েছিল, তা ছিল আগুনে বারদ ছুড়ে দেওয়ার মতো। যদিও এখন বলা হতে পারে যে কথার ভুল ব্যাখ্যা হয়েছে, কিন্তু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার বোঝা উচিত ছিল কোন সময়ে কোন কথাটি বলা যাবে না। তার উপদেষ্টারা হয়তো তাকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, অথবা তিনি নিজেই অতি আত্মবিশ্বাসে সেই সময় ভুগছিলেন। আব্দুল গফফার চৌধুরীর মতো প্রবীণ সাংবাদিক একবার বলেছিলেন, শেখ হাসিনার কোনো শত্রুর দরকার নেই, তার মুখের ভাষাই তার সবচেয়ে বড় শত্রু। আজ সেই কথাটি যেন নির্মম সত্য হয়ে সামনে দাঁড়িয়েছে। এই সাক্ষাৎকারে আরেকটি ইন্টারেস্টিং দিক হলো শেখ হাসিনার পরিবারের প্রসঙ্গ। জয় বা পুতুলের নেতৃত্ব আশা নিয়ে যে প্রশ্ন করা হলো, তিনি বেশ পরিণত উত্তর দিয়েছেন। তিনি বলেছেন তাদেরও নেতৃত্বের পরীক্ষা দিয়ে আসতে হবে। অর্থাৎ তিনি মেনে নিচ্ছেন যে শুধু পরিবারের সদস্য হলেই নেতা হওয়া যাবে না, যোগ্যতা প্রমাণ করতে হবে। এটা একটা ইতিবাচক পরিবর্তন। কিন্তু সমস্যা হলো, এখন দলটির যে অবস্থা, সেখানে নেতৃত্ব দেওয়ার মতো লোক কি আদৌ আছে? দলের চেইন অফ কমান্ড পুরোপুরি, আমি মনে করি, ভেঙে পড়েছে। ধর্ম নিরপেক্ষতার দাবিদার একটি দল হয়েও গত 15 বছর আমরা দেখেছি কিভাবে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করা হয়েছে। ভোটের অঙ্কে জেতার জন্য হেফাজতের সাথে সখ্যতা গড়ে তোলা হয়েছে। আবার অন্যদিকে প্রগতিশীলতার বুলি আওড়ানো কিন্তু হয়েছে। এই দ্বিমুখী আচরণ মানুষ ধরে ফেলেছে। নিজেদের অসাম্প্রদায়িক দাবি করলেও দলের অনেক এমপি মন্ত্রী নিজ এলাকায় ওয়াজ মাহফিলে গিয়ে সাম্প্রদায়িক উস্কানি উপভোগ করেছেন, শুধু নিজেদের ভোট ব্যাংক ঠিক রাখার জন্য। এর ফলে দলের আসল চরিত্র বা আইডিওলজি বলে আর কিছু অবশিষ্ট থাকেনি সেই সময়। এখন মূল প্রশ্ন হলো, এই যে ভুল স্বীকার, এই যে অনুশোচনা, এটা কি আওয়ামী লীগকে আবারও ঘুরে দাঁড়াতে কোনোভাবে সাহায্য করবে? দেখুন, শেখ হাসিনা মনে করেন যদি সঠিক সুযোগ দেওয়া হয়,
আওয়ামী লীগ আবার ভালো করবে। এটা তার আশাবাদ হতেই পারে, কিন্তু বাস্তবতা হলো দলের মেরুদণ্ড ভেঙে গেছে। তৃণমূলের কর্মীরা আজকের দিনে হতাশ এবং ক্ষুব্ধ। তারা দেখছে তাদের ব্যবহার করে নেতারা টাকার পাহাড় গড়েছে এবং বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে। এই বিশ্বাসভঙ্গের জায়গাটা জোড়া লাগানো আমি মনে করি বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং। তবে রাজনীতির মাঠে শেষ বলে কিছু নেই। শেখ হাসিনার এই উপলব্ধি যদি সত্যি হয়, যদি তিনি আসলেই বুঝতে পারেন যে তোষামোদকারীদের পরিবেষ্টিত হয়ে তিনি জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, তাহলে হয়তো ভবিষ্যতে কোনো এক সময় নতুন নেতৃত্বের মাধ্যমে দলটি আবার সংগঠিত হওয়ার চেষ্টা করবে। কিন্তু তার জন্য প্রয়োজন স্বচ্ছতা এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা, যারা দলকে ব্যবহার করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তাদের বাদ দিয়ে যারা সত্যিকারের রাজনীতিটা বুঝে, তাদের হাতে দায়িত্ব তুলে দেয়া ছাড়া আর কোনো অবশিষ্ট পথ আওয়ামী লীগের জন্য কিংবা শেখ হাসিনার জন্য খোলা নেই। পরিশেষে একটা কথাই বলবো, ইতিহাস বড় নির্মম। ক্ষমতার দম্ভে যখন মানুষ অন্ধ হয়ে যায়, তখন সে দেয়ালের লিখনও পড়তে পারে না। শেখ হাসিনার এই সাক্ষাৎকার আমাদের সেই শিক্ষাই কিন্তু দেয়। তিনি যদি আরো 5 বছর আগে এই আত্মসমালোচনা করতেন, যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হতেন, যদি মুখের ভাষা সংযত করতেন, তাহলে হয়তো আজকের এই দিন তাকে কোনোভাবেই দেখতে হতো না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি একটি বড় শিক্ষা হয়ে থাকবে যে জনবিচ্ছিন্ন হলে এবং তৃণমূলকে অবজ্ঞা করলে, যতই উন্নয়ন করা হোক না কেন, পতন কিন্তু অনিবার্য। ক্ষমতার পালাবদলে আমরা সাধারণ মানুষ শুধু চেয়ে চেয়ে দেখি আর শিক্ষা নেই। কিন্তু রাজনীতিবিদরা কি আসলে ইতিহাস থেকে শিক্ষা নেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।